প্রতি একটা দায়বদ্ধতা থাকে, মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে, এথিক্স শিখতে হয় তাদের। তার ফলে তারা অনেক কাজ করে উঠতে পারে না। দেখুন, পুলিশের জামা একজন সিভিক ভলেন্টিয়ার চুরি করছে, মানে বুঝতেই পারছে সে কোথায় নামতে পারে, সে কী চুরি করতে পারে। এটা একবারও কেউ ভেবেছে? কারুর লজ্জা একবারও হয়? জিরো টলারেন্স শুনতে শুনতে কানগুলো আর ভালো লাগে না, বুঝেছেন? এরা জিরো কি, এরা কমপ্লিট টলারেন্ট টু এভরিথিং। এমন একটা শাসন ব্যবস্থা আমাদের দেশে এসেছে, এই সমস্ত লোকগুলোকে যাদের চাকরি দিচ্ছে কী না করে বেড়াচ্ছে, এদের ক্ষমতা আছে বলে। দেখুন, যতই সুপ্রিম কোর্ট বলুক, হাইকোর্ট বলুক, এইসব কোর্টের কথা যেন স্বৈরাচারী শাসন কোনো সারা পৃথিবী জুড়ে, সেই এরদোগানকেই বলুন, পাকিস্তান বলুন, ইউনুসই বলুক, এই স্বৈরাচারী শাসন কখনো এই হাইকোর্ট কোনো কোর্টের কথা শোনে না। এরা যেটা নিজেরা ভাবে সেটাই করে, জানে কোর্ট বা এরা খুব একটা তাদের ইমপ্লিমেন্টিং জায়গা কিছু নেই, এরা ইমপ্লিমেন্ট করার মতন শক্তি তাদের নেই, তারা একটা আদেশ দিয়েই ক্ষান্ত হয়ে যায়। এই সুযোগটা সারা পৃথিবী জুড়েই এটা নিচ্ছে। এবং আমরা যেটা দেখতে পাই, সাধারণ মানুষ আমরা ট্যাক্স দিই, পুলিশের এই যে খরচা চলে, সিভিক ভলেন্টিয়ারদের যে খরচা, আমাদের করের পয়সায়, সাধারণ মানুষের করের পয়সা। সাধারণ মানুষের একটা অধিকার আছে যে একটা সুন্দর শাসন ব্যবস্থা পাচ্ছে, রাস্তায় হোক রাস্তার বাইরে হোক, কোথাও কিন্তু আর সেই জিনিস দেখা যায় না। অর্থাৎ সরকার পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছে যে আর ওই পুলিশ টুলিশ হবে না। আমি আসবো সবার কাছে দ্রুত একটা, যে আমাদের দাদা যখন বললেন যে সাধারণ মানুষের করের পয়সা, ঠিকই তো, সাধারণ মানুষের করের পয়সার উপরে তো জিএসটি, ট্যাক্স, তারপরে গ্যাসের দাম, তারপরে মূল্যবৃদ্ধি হয়ে যাচ্ছে, তারপরে 7th পে কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজের 7th পে কমিশন দেওয়া হচ্ছে, ওটাও তো সাধারণ করের পয়সা। এবার আমি বলি, একটু বলে তো দাও, ঠিক করে হবে না। এবার জিনিসটা হচ্ছে যে বিজেপিরা, এই অপোজিশনরা অত জোর গলায় কথা বলে, এনাদের রাজ্যতে কি হচ্ছে, ইউপিতে গভর্নমেন্ট ল্যান্ড দখল করলো বিজেপির একটা নেতা, সেখানে যোগী গভর্নমেন্টের পুলিশ, আরে বলতে দাও না ভাই, যোগী গভর্নমেন্টের পুলিশ দখলটাকে করালো, তাকে কি করলো, যোগী গভর্নমেন্ট পুলিশের নিয়োগ নিয়ে তর্ক বিতর্ক চলবে। মূল প্রশ্নের জায়গাটা হচ্ছে যে, প্লিজ কেউ শুনতে পাচ্ছি না, মূল প্রশ্নের জায়গাটা হচ্ছে যে এই সিভিক পুলিশের নিয়োগের রুট অর্থাৎ সিস্টেমটাতেই কি গন্ডগোল রয়েছে, সেটাই অন্তত অভিযোগ উঠছে। যদি সেই সিস্টেমটা ঠিক করা যায়, একেবারে রুটে পৌঁছানো যায়, তাহলে এই সিভিক পুলিশদের দৌরাত্ম্য অবশ্যই এটা সমস্যার সমাধান করা সম্ভব। এই আলোচনা থাকবে একটা ছোট্ট বিরতির পর, ফিরে আসছি। ফটাফট। ফের করোনা আতঙ্ক, থানে ব্যাঙ্গালোরে দুজনের মৃত্যু, দিল্লিতে সতর্কতা, উদ্বেগ বাংলাতেও। কাকুরগাছি, মগরাহাটে 3 জন সহ গত 24 ঘন্টায় 4 জন আক্রান্ত। ক্যান্সারের ওষুধ জাল, দিল্লি পুলিশের হাতে বর্ধমান থেকে গ্রেপ্তার চক্রের অন্যতম চাই। 3 বছর পালিয়ে বেড়ানোর পর অবশেষে পাকড়াও। এবার রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন চাকরিহারা শিক্ষকরা। সোমবারের মধ্যে সরকারের তরফ থেকে দেখা করা না হয়, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের কথা ভাবতে পারি। অপারেশন সিঁদুরের পর দিল্লিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের প্রথম বৈঠক, গড়হাজির মমতা, অনুপস্থিত বিহার, কর্ণাটক, কেরল, পুদুচেরির মুখ্যমন্ত্রীরাও। ফটাফট নিবেদন করছে SBIHM, বেস্ট কলেজ ফর BBA, BCA, MBA, এভিয়েশন, ফ্যাশন। আমি অভিষেক গুপ্ত, উচ্চ মাধ্যমিকে আমি 3rd হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা ওই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। মাধ্যমিকের পর SBIHM এর ডিপ্লোমা HS পাশের সমতুল্য। SBIHM পড়লেই চাকরি। SBIHM.com। এবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে চাকরিহারা সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে বিকাশের বাড়িতে দরবার। রাজ্য সরকার চাকরিহারাদের ভুল বোঝাচ্ছে, রিভিউ পিটিশন থেকে শুরু করে যা হচ্ছে, চাকরি ফেরত মিলবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেতে পারেন। চাকরিহারা শিক্ষকদের বার্তা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। জানতে এসেছিলেন যে আইনত ওদের কাজ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটাই পরিষ্কার করে বলে দিলাম যে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পর ওদের আর পুরনো কাজ ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই। নতুনভাবে পরীক্ষায় বসে ওদের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা এবং মেধা দিয়ে ওরা আবার চাকরি ফিরে পেতে পারেন।
এই পরামর্শই আছে, অন্য কোনো পরামর্শ দেওয়ার নেই। সরকারের বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারের ফলে আরও বিভ্রান্ত হয়েছেন, অসুবিধার মধ্যে পড়েছেন। এখন ওদের মনে হয়েছে ব্যাপারটা স্পষ্ট করে বোঝা দরকার, তাই ওরা এসেছিলেন। আমি আমার বুদ্ধিমতো বুঝিয়ে দিলাম, পরামর্শ দিলাম যে আপনারা সরকার যে বলছে রিভিউ করে তোমাদের পুরনো চাকরি ফিরিয়ে দেবো, সেটা আইনত অসম্ভব, এই পরামর্শটাই দিলাম। এখানে আমাদের সদর্থক যে স্যার বলেছেন যে কিভাবে আইনি পথে যাওয়া যেতে পারে বা আমরা সঠিক পথে আছি কিনা, সেই রাস্তাটা উনি দেখিয়েছেন এবং আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তার একটা পরিষ্কার একটা মানচিত্র আমরা এখান থেকে তুলে ধরতে পারবো। তো উনি সরকার পক্ষ তো পিটিশন করেছে এবং আইনি পদক্ষেপ আর কি করা যেতে পারে সেই বিষয়ে আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করছি এবং ইন্ডিভিজুয়ালি যদি আমরা অন্য কোনো পথ যদি আমরা বের করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করে সেই পথে আমরা এগোবো। 26,000 যাদের কর্মচ্যুতির কথা সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে, তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার তো সেই কর্মচ্যুতির রায়ের বিরোধিতা করছে। রিভিউ পিটিশন থেকে শুরু করে আইনে যেভাবে এনাদের চাকরির সুরক্ষা দেওয়া সম্ভব সেগুলো করছেন। অন্তর্বর্তীকালীন সময়ে কিছু রিলিফ স্টেপস সেটাও গভর্নমেন্ট নিয়েছেন। তো এখন যে সমস্ত রাজনৈতিক দলের আইনজীবীরা চাকরি খেতে হবে বলে যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছেন, যে বিজেপির সাংসদ আমি চাকরি খাওয়ার পক্ষে যারা বলেছেন, তা এখন তারাই আবার প্ররোচনা দিচ্ছেন এদেরকে। তো এদেরকে দিয়ে বসিয়ে বিকাশ ভবনের সামনে বসতে হবে, গেট ভেঙে ঢুকতে হবে, সরকারি কর্মচারী যারা বিকাশ ভবনে চাকরি করেন তাদের বাড়ি যেতে দেওয়া হবে না, পুলিশকে ইট পাটকেল মারা, এই অংশটা করাচ্ছেন। তার উপর দাঁড়িয়ে কোর্ট কিছু বক্তব্য রেখেছেন, তাতে যদি ওনারা কি করবেন সে ওনাদের ব্যাপার, মানুষ দেখছেন। নীরজ সিং গ্রেপ্তার হওয়ার পর পুলিশ তদন্তে জানাচ্ছে যে এই নীরজ সিং 5 বছর ধরে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল। শুধু তো নীরজ সিং নয়, নীরজ সিংয়ের মতো এরকম একাধিক সিভিক ভলেন্টিয়ারদের রয়েছেন যারা দিনের পর দিন ধরে, বছরের পর বছর ধরে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন, কিন্তু সাইড বাই সাইড আবার বেআইনি কাজও করছেন, এমন অভিযোগ উঠছে। প্রশ্ন হচ্ছে যে কাদের প্রশ্রয় এই সিভিক ভলেন্টিয়ারদের একাংশ এতটা বেপরোয়া হয়ে উঠছে, এতটা দাপট দেখাচ্ছে, এত দুঃসাহস পাচ্ছে কোথা থেকে? সুনীল, মানে প্রশ্রয়ের দরকার নেই, মানে যা সিস্টেম যেটা চলছে সিস্টেমই ওরা বুঝতে পারছে। ওদের দিয়ে যে সমস্ত কাজ করানো হয় বা যে কুকর্মের মধ্যে ওরা জড়িয়ে পড়ে তার বিরুদ্ধে তো কোনো প্রোটেস্ট নেই, প্রতিবাদ নেই, এবং আনইন্টারাপ্টেডলি চলছে, আনঅ্যাবেটেডলি চলছে, এবং দিনের পর দিন চলছে। খালি তাই না, একটার পর একটা ঘটনা। আমি এখনও বিশ্বাস করি না যে কোনো পুলিশ কর্মচারী ট্রাঙ্কটা খুলে তার থেকে পোশাকটা পরে আর স্কুটার কোথা থেকে পেলো সেটা পরে সে চলে গেল উইদাউট দ্য নলেজ অফ দি পার্সন কনসার্ন, পুলিশ পার্সনের, সে চলে গেছে বলে আমার এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। 2 নম্বর, পাঁশকুড়ার ঘটনাটা যদি তুমি বলো সিভিক ভলান্টিয়ারের দৌরাত্ম মানে কোন পর্যায়ে পৌঁছেছে, এর থেকে না ডেটফুল সিনস আর কিছু হতে পারে না। এই কেসে যে মেইন ইনস্টিগেটর সেই সিভিক ভলান্টিয়ার এবং যে এইড করেছে প্রত্যেকের নামে এফআইআর হবে এবং 10 বছরের নিচে সাজা হয় না এর। অ্যাবেটমেন্ট টু কমিট সুইসাইড। সবচাইতে দুঃখজনক এবং বেদনাদায়ক কোনটা জানো? যখন ওর মা ব্যাপারটাকে প্যাচ আপ করে বললো যে তুই এটা করলি বলে একটা থাপ্পড় পর্যন্ত মারলেন, ও আর সহ্য করতে পারলো না, অ্যান্ড ও ডিসিশন নিয়ে নিল। 12 বছর বয়স তার, ও ডিসিশন নিয়ে নিল যে আমার আর বেঁচে থাকার দরকার নেই। যেটা লিখে গেছে সুইসাইড নোটে সেটার সঙ্গে সিসিটিভি তো পুরো মিলে যাচ্ছে। না না, দোকানে কি সিসিটিভিটা সাজানোর জন্য ছিল? সিসিটিভিটা প্রথম দেখা উচিত ছিল। সে নিজে সিভিক পুলিশ, সে সিভিক পুলিশের কি কি দায়িত্ব সেটা জানেন না, প্রপার ট্রেনিং হয় না তাদের। পুলিশ বলে যে আমি কমপ্লেন পেলাম না, লেট এ কমপ্লেন বি ইনভাইটেড, ওদের বলুক যে আপনারা লিখিত দিন একটা। এমনিতে তো হাজার শতপ্রণোদিত মামলা। এইখানেই তো রাধামোহন বাবু প্রশ্নটা, যে মূল যে জায়গাটা, যে এই সিভিক পুলিশের নিয়োগগুলো সঠিক পথে হচ্ছে কি, যেটা আদালত প্রশ্ন তুলছে, এর ব্যাকগ্রাউন্ডটা কি, ব্যাকগ্রাউন্ড চেকিং কি হচ্ছে, তাদেরকে ট্রেনিং কি হচ্ছে?
দেখুন আমি একটা কথা বলি, আমাদের হাইকোর্ট যে রুল ফ্রেম করেছিল সিভিক পুলিশ কি করতে পারে কি করতে পারে না, হ্যাঁ আমরা সেটাই মেনটেন করি। সিভিক পুলিশ কিন্তু অ্যাসিস্ট করে, সিভিক পুলিশ অনেকজন, আপনার টাইমে কিন্তু আমি ডিস্টার্ব করিনি, আপনি কিন্তু বলার সুযোগ দেবো না আপনাকে। এবার আমি বলি যে সিভিক পুলিশ ভুল করেছে তাকে কিন্তু অ্যারেস্ট করলো কারা? আমাদেরই পুলিশ। যে ভুল করবে তাদের জন্য কিন্তু আমাদের জিরো টলারেন্স আছে, আর তাদেরকে আইনি ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা একটু বলতে দাও কাইন্ডলি। এবার জিনিসটা হচ্ছে দেখুন, কেউ যদি ইন্ডিভিজুয়াল ভুল করে তার জন্য পুরো ডিপার্টমেন্ট দায়ী হয় না, তার জন্য আইন ব্যবস্থা আছে, তার জন্য পুলিশ অ্যাকশন নিয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে। এবার এটা আইনের মারফতে চলবে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে সলিলদা যেটা বলছিলেন 306-এর কথা, যেটা বিএনএসে 108 আছে। এবার 108 দেখুন এখনকার টাইমে বাচ্চারা হচ্ছে মানে কি বলুন তো, এখন যে কোনো জিনিস হোক, কেউ যদি সুসাইড অ্যাটেম্প্ট করে, সুসাইড অ্যাটেম্প্ট করছে কেন সেটা কিন্তু একটা তদন্তর ব্যাপার। সিসিটিভি ক্যামেরা দেখা হয়নি কি দেখা হয়েছে সেটা আলাদা ব্যাপার, সেটা কিন্তু এখানে আসে না। আরে ভাই বলতে দাও না। এবার জিনিসটা হচ্ছে, আরে তুমি চাও না, তুমি আগে ইউপিতে সামলাও না, যে তোমাদেরই দলের লোক গভর্নমেন্ট ল্যান্ডকে দখল করলো। আচ্ছা আমি থামাচ্ছি, আমাকে পরের সাবজেক্টে যেতে হবে। আমি রাধাগোপাল বাবু প্লিজ, আমি দ্রুত আমি থামাচ্ছি সবাইকে। আমি দ্রুত রাজাগোপাল বাবুর কাছ থেকে একটা রিয়াকশন নিয়ে আমি পরের সাবজেক্টে যাব। রাজাগোপাল বাবু, আমি আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি। যখন ছাত্রনেতা আনিস খানের বিষয়ে মামলা চলছিল রহস্য মৃত্যু নিয়ে, সেই সময় তো এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সংক্রান্ত মামলায় হাইকোর্টে দাঁড়িয়ে তৎকালীন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় নিজের ব্যক্তিগত মত হিসেবে বলেছিলেন রাজ্য জুড়ে সিভিক নিয়োগ বন্ধ রাখা উচিত। কিছু তো একটা ভেবে তিনি বলেছিলেন। হ্যাঁ নিঃসন্দেহে, দেখুন মানে এই স্বয়ং অ্যাডভোকেট জেনারেল একদম 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 পরিষ্কার বক্তব্য। সাধারণ মানুষ যেটা বুঝেছে যে যেভাবে সিভিক ভলেন্টিয়াররা কাজ করছেন, এদেরকে সঠিকভাবে এদের চয়ন হয়নি, এদের সিলেকশনের গণ্ডগোল আছে, এদের একেবারেই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা পলিটিক্যাল লয়্যালটি দেখিয়ে নেওয়া হয়। সুতরাং এটা দেখুন, বিভিন্ন জজ বলছেন, বিভিন্ন ব্যক্তিরা বলছেন, আমরা এখানে আলোচনা করছি, কিন্তু সরকার নির্বিকার। অর্থাৎ বোঝা যাচ্ছে যে পার্টির লোকদের কাজ দিতে হবে, তারাই সরকারকে রক্ষা করবে, এই রকম একটা ভাবনা। সিপিএমের সময় কিছু ক্যাডার ফ্যাডার ছিল, তাদেরকে এই ধরনের, তারা পুলিশের ঊর্ধ্বে কিন্তু পড়তো না, সিভিক ভলেন্টিয়ার তারা বলতো না, তাদের সিভিকও বলতো না, ভলেন্টিয়ারও বলতো না, তারা ক্যাডার হিসেবেই তারা দাপট দেখাতো। কিন্তু এখন এদের হচ্ছে কি, যে এই ক্যাডারগুলোই সিভিক ভলেন্টিয়ারের নাম দিয়ে হ্যাঁ দৌরাত্ম্য করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বারবার এই সমস্ত রাজনৈতিক ফোর্স নানান নামে নানানভাবে আসছে, মানুষের স্বাধীনতা, ট্যাক্স পেয়ারদের মানি তারা লুণ্ঠন করে ছাড়ছে। সুতরাং বোঝাই যাচ্ছে, যতই বলা হোক না কেন সরকার নির্বিকার, কেননা এই সিভিক ভলেন্টিয়ারদের উপর সরকার ভীষণভাবে নির্ভরশীল হতে পারে। রাজাগোপাল বাবু বললেন যে এই সিভিক ভলান্টিয়ারদের উপরে প্রশাসন ভীষণভাবে নির্ভর। এক্স্যাক্টলি এই কথাটা 2023 সালে বলেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি বলেছিলেন যে পুলিশে স্থায়ী নিয়োগ না হওয়াতে নির্ভর করতে হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের উপরে। এখন প্রশ্ন হচ্ছে, পুলিশে কেন স্থায়ী নিয়োগ হচ্ছে না? এই উত্তরটা যদি এক্স্যাক্টলি খুঁজে পাওয়া যায় তাহলে এই সমস্যার সমাধানও করা সম্ভব বলেই মনে হচ্ছে। কিন্তু একদিকে যখন এই সিভিক ভলান্টিয়ারদের একাংশের দাপট, অন্যদিকে জয়ন্ত সিং যিনি আরিয়াদয়ের ত্রাস, তিনি জেলে রয়েছেন, তার সাগরেদরা আবার এলাকায় ত্রাস তৈরি করে রেখে দিয়েছেন, লাগাতার দাপট দেখাচ্ছেন। একদিকে সিভিকদের দাপট, একদিকে এই সাগরেদদের দাপট। মূল মামলার অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জয়ন্ত সিং এর অনুগামীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠছে। বাড়ির সামনে ঘুরে বেড়াচ্ছে বাইক বাহিনী, আদালতে যাওয়ার পথে হুমকি দেওয়া হচ্ছে, প্রাণে মেরে দেওয়া হবে। জয়ন্ত সাগরেদ সুশোভন সরকেলের ফেসবুক লাইভে হুমকির ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখাবো। যে ভিডিওতে এই সুশোভন সরকেল বলছে যে বাড়িতে ঢুকে মারবো, যেখানে পারিস কমপ্লেন কর, কিচ্ছু করতে পারবি না। দেখুন, এক একটাকে বাড়ি থেকে বার করে মারবো। শোন, যেদিনকে সময় মিলবে বাড়ি থেকে বার করে মারবো, বাড়ি থেকে বার করে। তোকে ওপেন চ্যালেঞ্জ করছি, তোর কোন নেতা আছে, পুলিশ আছে, ওপেন থু যা যা ফু যা। আমার নামে সুশোভন সরকেল, 8 নম্বর ওয়ার্ড,
কমপ্লেন কর যা। তোর ঘরে ঢুকবো, তোকে মারবো এবং তুই কিছু করতে পারবি না। শুধুমাত্র এই ফেসবুকে লাইভ ভিডিও, হুমকি ভিডিও দিয়েই ক্ষান্ত হয়নি এই সাগরেদরা। তারা বাড়ির সামনে ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে, সাক্ষ্য হিসেবে আদালতে যেতে গিয়ে তারা হুমকির মুখে পড়তে হচ্ছে, খুনের হুমকি দেওয়া হচ্ছে ফোন করেও। অভিযোগকারী কি বলেছেন দেখুন। এখনো পর্যন্ত তো দেখিনি তাদের অ্যারেস্ট করেছে বলে। ফেসবুক লাইভ করে বলছে ঘরে ঢুকে মারবো, কার কি ক্ষমতা আছে, তোর কত পুলিশ আছে, তোর কত নেতা আছে, মেনশন করছে এইভাবে, তোর কত পুলিশ আছে, তোর কত নেতা আছে, তোকে বাঁচিয়ে নেবে, যেদিন সবাই বেরোবে একসঙ্গে বাড়িতে ঢুকবো, ঢুকে মেরে তোদের এ করবো, পান্নাসের হুমকি দিচ্ছে। পরিবার তো এর আগে ওই হুমকির সম্মুখীন। হুমকি কেন, মেরেছে তো, স্ত্রীকে ছেলেকে মেরেছে। তারা 3 মাস কেউ হসপিটালে ভর্তি ছিল, কেউ 1 মাস, এখনও আমার স্ত্রীর ট্রিটমেন্ট চলছে। তো সেই নিয়েই চলছে কেস। বেলঘড়িয়া থানায় একটা চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলাম, দেখলাম কোনো রেসপন্স করছে না বেলঘড়িয়া থানা। আমি সিপি সাহেবের কাছে গিয়ে আবার একটা কমপ্লেন করলাম, ব্যারাকপুর পুলিশ কমিশনার, তাকে অভিযোগ করলাম। সেই দিন আর একটা অভিযোগ আবার এসে বেলঘড়িয়া থানায় করলাম। দুটো অভিযোগ রিসেন্টলি করেছি, হ্যাঁ। তারপরেও এখনো তো কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। রাধামোহন বাবু, 3টে কমপ্লেন করা হয়েছে পুলিশের কাছে, তাও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগকারী তিনি অন্তত অভিযোগ করছেন। কতক্ষণ লাগে পুলিশে বলুন তো? পুলিশ তো অত্যন্ত অ্যাক্টিভ। দেখুন, একটা কথা বলি, এলিগেশন দিয়ে কিছু হয় না, জিনিসটাকে প্রমাণ করতে হবে। এলিগেশন পেলেই তো পুলিশ না না এবার আমি একটু বলতে দিন, একটু কাইন্ডলি বলতে দিন। আমি অ্যাড করি, আপনি বলবেন তো, আপনি বলার জন্যই তো এসেছেন। এলিগেশন মানে কি? আমি একটা অভিযোগ করছি, সেটা সত্য হতে পারে, সেটা মিথ্যা হতে পারে, পুলিশ সেটা ইনভেস্টিগেশন করে ঠিক করবে। আরে ইনভেস্টিগেশন প্রসেসটা তো শুরু হোক। নিশ্চয়ই আপনি যেটা বলছেন একদম সঠিক কথা বলছেন, কিন্তু জিনিসটা হচ্ছে যেটা ছেলেটা হচ্ছে জেল কাস্টাডিতে আছে। এবার এই জিনিসের প্রক্রিয়া কি আছে? প্রক্রিয়াটা হচ্ছে যখন অ্যালিগেশন হয়েছে, এই অ্যালিগেশনটাকে কোর্টের কাছে পুট আপ করতে হবে। এই পুট আপ করে এই জিনিসটা আইনি ব্যবস্থায় আনতে হবে। তো এটা ঠিক কথা, যে ভুল করছে। দেখুন, আমি একটা কথা বলি, আমিও আমার দলও একটা জিনিস বলে, যদি কেউ ভুল করছে, এটা যেই হোক না কেন, তার আগেন্স্টে আইনি ব্যবস্থা করা উচিত। আর দেখুন, ছেলেটা কিন্তু কাস্টাডিতে আছে। এটা কিন্তু এখন ও হচ্ছে কোর্টের এখন ব্যবস্থা নেওয়া উচিত। নিশ্চয়ই ব্যবস্থা নেবে। পুলিশের প্রসেসটা ক্লিয়ার করুন সলিল দা। দেখো, আমার ভাতৃপ্রতিম আমি রাধারমন বাবু, মানে রাধামনকে আমি প্রথম থেকে দেখছি, একবারও অপরাধটাকে অপরাধ বলছে না, বলছে ভুল। না অপরাধ তো অফকোর্স আমরা তো একবার প্রথম বললে না, নিশ্চয়ই বরাবর ভুল বলে অপরাধ একই ব্যাপার না। আচ্ছা, এইবার জিনিসটা হচ্ছে, দেখুন একটা কথা বলি, এবার আমি বলছি, কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু অ্যাকশন নেয়। আমাদের গভর্নমেন্ট অ্যাকশন নেয়। বিজেপি গভর্নমেন্ট কি করে? পুলিশকে পানিশমেন্ট ট্রান্সফার করে। কেন বিজেপি লিডার যখন গভর্নমেন্ট ল্যান্ডকে দখল করে নেয় ইউপিতে বুলন্দশহরে? আমি সলিল দার কাছে জানতে চাইছি পুলিশের কি করা উচিত। প্লিজ, আমি সবার কাছে আসবো। সলিল দা, পুলিশের কি করা উচিত? রাধামোহন বাবু প্লিজ। পুলিশের করা উচিত যেটা, ও কিন্তু সিকিউরিটি বন্ড ফার্নিশ করেছে, সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার। এইবার যখন এটা করছে, এটা একটা পুলিশ এনকোয়ারি করবে, এনকোয়ারি করে ওর ওই বন্ডের টাকা ফরফিচার করবে এবং ওর এগেনস্টে ফার্দার ইমপ্রিজনমেন্টের জন্য সেটা রেকমেন্ড করবে, করে ইমিডিয়েটলি অ্যাকশন নেবে প্রত্যেকের এগেনস্টে। যারা বাইরে রয়েছে তাদের এগেনস্টেও 100 তাদের সার্ভেলি করতে হবে, তাদের হিস্ট্রি শিট ওপেন করতে হবে, করে নিয়ে বন্ড ফার্নিশ করে প্রত্যেককে এখন ঢোকাতে হবে, বন্ড ফার্নিশ করতে হবে। কিন্তু সেটাই তো পুলিশ করছে না বলে পুলিশ কেন অ্যাকশন নিচ্ছে না আমি বুঝতে পারছি না। কৃষ্ণেন্দু বাবু, প্রথমে বেলঘড়িয়া থানা, তারপর প্লিজ আমি আসবো, প্রথমে বেলঘড়িয়া থানা, সবার কাছে আসবো। প্রথমে বেলঘড়িয়া থানা, তারপর ব্যারাকপুর কমিশনারেট, কোনো ব্যবস্থা না হয় ফের বেলঘড়িয়া থানায়, মোট 3 বার। রাজনৈতিক প্রশ্রয়প্রাপ্ত দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তাদের দৌরাত্ম্য যে কোন পর্যায়ে পৌঁছতে পারে সেটা আপনারা প্রত্যেকটা দিন দেখতে পাচ্ছেন। আজকে দুষ্কৃতীরা রাজ্য চালাচ্ছে, আজকে পুলিশ, আমরা যেটাকে আইনের অভিভাবক ভাবি, তাদের জন্য আমরা আতঙ্কে ভুগি। কেন পুলিশ নেবে না? কেন দায়িত্ব কর্তব্য পালন করবে না? 1861-এর পুলিশ অ্যাক্ট অনুযায়ী তার দায়িত্ব কর্তব্য নিজে পালন করেন না। আজকে দুষ্কৃতীদের দৌরাত্ম্যে নিরাপত্তা নেই সাধারণ মানুষের, সকাল থেকে রাত পর্যন্ত তারা আতঙ্কে ভুগবে। এই রাজ্য চলছে। প্রশাসনের কাণ্ডারিরা কি রেখে যাচ্ছেন, আজকে বাচ্চা ছেলে মেয়ে থেকে বয়স্ক মানুষরা তারা কি দেখছেন, কেন, কিসের জন্য এটা করছেন? আজকে বাংলা কি সেইভাবে ভারতবর্ষে 1 নম্বর হতে পারে না? কেন কিভাবে হবে? আজকে সকাল থেকে রাত পর্যন্ত আতঙ্কে ভুগবো কেন? আজকে দুষ্কৃতীদের
যে দৌরাত্ম্য, তাতে উনি আতঙ্কে ভুগছেন। আজকে নিজেরা বলছেন যে আমাদের বাড়িতে এসে মেরে দিয়ে গেছেন। প্রত্যেকটা বাড়িতে এই অবস্থা, মা বোনদের নিরাপত্তা নেই। আজকে যে জায়গায় আছে, আজকে উন্নয়নের বাতিস্তম্ভে নিরাপত্তার অন্ধকার এই রাজ্যে সেই জায়গাটা আপনাদের খুঁজতে হবে। কেন, কিসের জন্য এগুলো প্রত্যেকটা দিন এইভাবে চলবে? তন্ময়দা, পুলিশ বলেছে যে আমরা এই যে অভিযোগগুলো করেছেন অভিযোগকারী, সেগুলো আমরা তদন্ত করছি। আমরা নিশ্চয়ই আশা করি পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে যারা সাগরেদ বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছে, ফোন করে হুমকি দিচ্ছে, আদালতে সাক্ষ্য দিতে গেলে সেখানে মাঝ রাস্তায় হুমকি দেওয়া হচ্ছে, ফেসবুক লাইভ করে, এই যে আপনি ডেসপারেশন লেভেলটা দেখুন, বাড়িতে ঢুকে মারবো, যেটা একদম ডিজিটাল প্রুফ থাকছে, বাড়িতে ঢুকে মারবো, যেখানে পারিস কমপ্লেন কর, কেউ কিছু করতে পারবে না, এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? এইগুলো বলার পরেও সে এখনো ঘুরে বেড়াচ্ছে, তাকে পুলিশ কিছু করেনি। কারণ কি, পুলিশে সেটা করার ক্ষমতা নেই। মনে রাখবেন একদিকে যখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে পুলিশকে 3 বার বলার পরও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এই গুন্ডারা তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এইভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, থ্রেট করছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, মানে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠছে। এর পাশাপাশি দেখুন আরেকটা ইন্টারেস্টিং বিষয়, আরেকটা প্রশাসন কর্তৃপক্ষ, পুরো কর্তৃপক্ষ, তারাও কিন্তু একটা বিষয়ে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেয়নি। হাইকোর্টের নির্দেশের পর শুক্রবারও আরিয়াদহে জয়ন সিং এর অবৈধ বাড়ি ভাঙার কাজ শুরুই করতে পারল না কামারহাটি পুরসভা। শীঘ্রই এ বিষয়ে টেন্ডার ডাকা হবে বলে জানিয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। আমি এই জায়গা থেকে রাজগোপাল বাবুর কাছে যাব, তবে তার আগে আপনাদের জানাবো যে কামারহাটি পুরসভার তরফ থেকে কি বলা হচ্ছে। অদ্ভুত যুক্তি, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। কামারহাটি পুরসভা বলছে, এই যে দেখছেন দুধসাদা অট্টালিকা প্রাসাদোপম বাড়ি, এই বাড়িটা ভাঙার মতো পরিকাঠামো নাকি কামারহাটি পুরসভার কাছে নেই। দেখুন কি বলছেন। জেসিপি ফেসিপি এগুলোই তো কাজে লাগে। তো এখন সেই কারণেই আমরা খুব মুশকিলে পড়ে গেছি পৌরসভা, কারণ আমার এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, অসুবিধা হবে। তো তারপর বলছো ঠিক আছে, ওটা ম্যান পাওয়ার বেশি লাগবে ইত্যাদি ইত্যাদি। আমি যাই হোক, ওরা একটা কোটেশন দেবে, আমরা দেখে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এটা শুরু করা যায়। রাজাগোপাল ধর চক্রবর্তী, হ্যাঁ দেখুন, এই যে বাড়ি আপনারা দেখাচ্ছেন, সব মানুষ দেখছে, মানে কি করে অত বড় বাড়ি করা যায়, তাহলে কত টাকা সে তুলেছে আপনি দেখুন। সাধারণ মানুষের কাছ থেকে তোলাবাজি করা, এটাকে কি একটা বাড়ি, কয়েক হাজার হয়তো বাড়ি আছে, টাকা কি খালি সে নিজের পকেটে রাখছে? পুলিশ পাচ্ছে না, এ টাকা কি পুরসভা পাচ্ছে না? সবাই পাচ্ছে। সুতরাং এই লোকগুলোর উপর নির্ভর করে বসে আছে প্রশাসনের একটা বড় অংশ, তারা লাভবান হচ্ছে, তাদেরও বাড়ি হচ্ছে, সেগুলো আমাদের হয়তো নজর থাকছে না। সুতরাং তারা কেন এইসব বাড়ি ভাঙতে যাবে? তখন বলবে জেসিবি পাওয়া যাচ্ছে না, এটা পাওয়া যাচ্ছে না, লোক নেই, এই অজুহাতগুলো তো দিতে হবে। কেননা এরা এইসব বাড়ির যে সমস্ত বেনিফিশিয়ারি, এর সব কজন আছে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে পুলিশ সবাই আছে। সুতরাং এদের উপরে কেউ হাত দিতে যাবে না, কেননা সবাই কিন্তু লাভ পেয়েছে, মানে লাভের গুড় সবাই পেয়েছে এই সমস্ত লোকদের কাছ থেকে। তারপরে গুন্ডা দমনের কোনো ইচ্ছে এদের নেই। যদি ইচ্ছে থাকতো এক্সিস্টিং আইনই শেষ করতে পারত। দ্রুত 30 সেকেন্ড সলিল্লাহ। দেখো, যদি সদিচ্ছা থাকতো, একটা ফোনে 3টে জেসিবি আসতো, 100 লেবার আসতো, 50 জন পুলিশ আসতো, ওখানে ঘিরে রাখতো, ওখানে ভাঙা স্টার্ট হয়ে যেত। এক্স্যাক্টলি, দিস ইজ এ ফিট কেস টু না আসলে এক্স্যাক্টলি আর এক হাতে কাজ করবে দুটো জন। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে।